শেখ হাসিনার বক্তব্যের কারণে এটা ঘটছে। তো শেখ হাসিনা তো বক্তব্য দেওয়া শুরু করেছে রাত ৯টায়, আর ওরা যদিও ৯টায় বলছে ভাঙবে, ওরা তো এখানে আসা শুরু করছে ৭টা ৮টা থেকে। এত কম বুদ্ধি নিয়ে যে একটা সরকার কেমন চলতে পারে এটাও আমার কাছে ক্লিয়ার না। সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনূসের সরকারের একটা ব্যর্থতা হিসেবে। ছাত্রলীগের একটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন এবং ওই ভাষণকে কেন্দ্র করে যেটা হয়েছে যে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের যে বাড়ি, যেটা একটা সময় মিউজিয়াম ছিল, ৫ই আগস্ট সেখানে লুটপাট হয়েছে এবং একই সঙ্গে অগ্নিসংযোগ করে সব শেষ হয়ে গিয়েছিল এবং সেই বাড়িটিকে গতকাল মোটামুটি ঘোষণা দিয়েই গুড়িয়ে দেওয়ার একটা কর্মযজ্ঞ এখনও চলছে, হয়তো আজকের মধ্যে সেটা শেষ হবে। আমি প্রথমেই আপনার সাথে আলোচনা করতে চাই যে শেখ হাসিনা যে ভাষণটি দিয়েছে আপনি সেটি শুনেছেন কিনা এবং এ বিষয়ে যদি আপনার একটা পর্যবেক্ষণ জানাতেন। দেখুন, আমি আসলে ওনার পুরো ভাষণটাই শুনছি, ৪৭ মিনিট ৪৩ সেকেন্ড এরকম একটা ভাষণ পেয়েছি, আমি যেটা পেয়েছি এবং আমি শুনেছি এবং আমি অনেক কষ্ট করে শুনছি। মানে আমার শুনতে খুবই ক্লান্ত লাগছিল, মানে ৪-৫ মিনিটের পরের থেকে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। শুধুমাত্র ধানমন্ডি ৩২-এই যে মানে একটা বড় অংশ গুড়িয়ে দিচ্ছে তা নয়, আমরা দেখেছি যে সারা দেশে বিভিন্ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়িঘরেও একইভাবে হামলা হচ্ছে বা সেখানেও একই ধরনের ঘটনা ঘটছে। মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে ঘোষণা দিয়ে আসলে এরকম একটা কর্মসূচি তারা দিল এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আমি বলবো যে ব্যবস্থাও তারা নিতে পারলো না বা নিল না, মানে এই পুরো জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? এটা হলো আমার জন্য একটা হতাশাজনক ঘটনা। আমি মনে করি হতাশা কেন, দেখেন তারা কিন্তু সকালে না আগের দিনই বুঝে দেখলাম, আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়া, এই যে ধানমন্ডি ৩২ উপলক্ষে বুলডোজার মিছিল সে সকালে দিয়েছে ওরা, আর ৯টায় কর্মসূচি পালিত হবে, বুলডোজারের ছবি তুলবে। আচ্ছা, বুলডোজার জিনিসটা কি? বুলডোজার আপনার বাড়িতে বুলডোজার কটা আছে ভাই? এটা কি মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরের পিছনে একটা বুলডোজার রেখে দিলাম, এরকম হয়? এই বুলডোজারটা কার? বুলডোজারের মালিক কে? আমি যতটুকু শুনেছি এই বুলডোজারের মালিক হলো ঢাকা সিটি কর্পোরেশন। তো সেই বুলডোজারটা এখানে আসলো কি, কে নিয়ে আসলো? আমি তো মনে করি এই ঘটনার সঙ্গে সরকারের এক ধরনের আছে, মদত আছে। সরকার চেয়েছিল বলে বুলডোজার এখানে আসছে, তাহলে আসলো কীভাবে? সরকার যদিও ব্যাখ্যা দিচ্ছে নানা রকমভাবে, সরকারের যে ব্যাখ্যা যেটা আমি সর্বশেষ এখানে এসে দেখলাম সেই ব্যাখ্যাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে, একটা পয়েন্ট ছাড়া। আর উনি বলতে যাচ্ছেন যে শেখ হাসিনার বক্তব্যের কারণে এটা ঘটছে। যে শেখ হাসিনা তো বক্তব্য দেওয়া শুরু করেছে রাত ৯টায়, আর ওরা যদিও ৯টায় বলছে ভাঙবে, ওরা তো এখানে আসা শুরু করছে ৭টা ৮টা থেকে। তাহলে এটা কীভাবে হলো? তাহলে দুটার সাথে তো মিলল না। যদি শেখ হাসিনা যদি ভালো ভাষণ দিত তাহলে কি ভাঙতো না? তার পুরো জিনিসটাই আমি এখানে দুটো জিনিস দেখি। একটা হলো কি, দেখেন এই সরকারের অনেক ধরনের ব্যর্থতা আছে, এই সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। এই সরকারের যে ব্যর্থতাটা খুবই বড় ইদানিং ধরা পড়েছে সেটা হলো ওই আহত ছাত্রদেরকে তারা চিকিৎসা করতে পারছে না, জিনিসপত্রের দাম তারা কমাতে পারছে না, মানুষের অর্থনৈতিক অবস্থাকে ভালো করতে পারছে না। এগুলো তো একটা বাস্তবতা। এখন অনেকে যেটা আগের সরকার যে কাজগুলো করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে ওর দিকে সরাই দিত। এখন এটাও সে ধরনের কিনা আমি বলতে পারবো না, তবে হতে পারে, আমি এই আশঙ্কা দেখছি। আর ২ নম্বর হলো যারা এটা ভাঙচুর করছে, আমি এখানের মধ্যে কোনো, যেমন একটা সহজ প্রস্তাব আপনাকে আমি করি, ধরেন আপনি ৩২টা মাপ ভেঙে দিলেন, যেটা ভেঙে দেওয়া হয়েছে, কী লাভ হয়েছে? কার লাভ হয়েছে? মানে তাতে কি আসলে আওয়ামী লীগের কি লাভ হয়েছে? শেষ হয়ে যাবে? মানে এই ৩২ নম্বরটা তো এখানে তো শেখ হাসিনা থাকতেন না, এটা শেখ হাসিনারও বাড়ি না, ওটা যেটা লিখে দিয়ে দিয়েছে ট্রাস্টকে, এটা তো হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি আসলে এখন। তো ভেঙে কী লাভ হয়েছে বলেন? কী লাভ হয়েছে? এতে কি এই সরকারের জনপ্রিয়তা বেড়েছে? দেশে বেড়েছে? দেশের বাইরে বেড়েছে? বরঞ্চ কিছু লোকের একটা প্রতিহিংসা পরায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিচ্ছি আমরা। আপনি কী হয়েছে? আপনি জিদ করে করতে পারেন। দেখেন
চোখের বদলে চোখ নেওয়া, এইভাবে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুবই আলোচিত একটা উক্তি আছে যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। এটা কোনো সমাধান নয়। আপনি এই প্রপার্টি, এটা আমাদেরই প্রপার্টি। আপনি দেখেন নাৎসিদের আমলে জার্মানিরা গ্যাস চেম্বার করতো, গ্যাস চেম্বার ইহুদিদেরকে মারতো, ভয়ঙ্কর একটা কিন্তু। তারা কি সমস্ত গ্যাস চেম্বার ঘুরিয়ে দিয়েছে? ওইটা একটা অত্যাচারের প্রতীক হিসেবে রয়ে গেছে। এটা পার্ট অফ হিস্ট্রি। আপনি যদি মনে করেন এটা স্বৈরাচারের একটা প্রতীক, তো এটা এইভাবেই থাকুক, লোকে এটাকে ঘৃণা করবে, এটা ঘৃণার প্রতীক হিসেবে থাকুক। কিন্তু এখন যেটা হয়েছে, তো লাভটা কি হয়েছে? সিম্পলি কথাটা আপনি বলেন। আপনারা যে কাজটা করেছে, এই কাজ, যে ঘটনাটা ঘটেছে, এবং সরকার এটাকে ঘটতে দিয়েছে আমি মনে করি, কারণ সরকার আজকে বিবৃতি পড়ে আমাকে তাই মনে হলো, এই বিবৃতির একটা মানে গুজামিল দেওয়া বিবৃতি তারা দিয়েছে। তাদের এই বিবৃতি, টোটাল বিবৃতির 80% জায়গা তারা ব্যয় করছে শেখ হাসিনার ভাষণ নিয়ে। কিন্তু এইটা যে একটা যদি ঘোষণা দেয় যে আমি কালকে ওই বিল্ডিংটা ভাঙবো, সরকারের কি উচিত? যে ভাঙবে, এটাকে আদালতে কোনো আদেশে ভাঙা হয়েছে? তাহলে এটা ভাঙতে পারে কেউ? সরকার ফেরানোর চেষ্টা করছে? করে নাই তো। নামে মাত্র কয়েকজন আর্মি এখানে দাঁড়াইছিল, তারা পরে দর্শক হয়ে গেছে। কিন্তু আমরা দেখছি সবই তো আমরা লাইভে দেখলাম। তাহলে হলোটা কি? তাহলে সরকার নিজেদের মানে তারা যে ক্যাপাবেল নয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, রক্ষা করার ক্ষেত্রে, এটা তারা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে। আর সারা দুনিয়া জুড়ে আজকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আপনি যাগুলি পড়েন, আমি কয়েকটা তো পড়লাম, সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনূসের সরকারের একটা ব্যর্থতা হিসেবে। বলা হবে এটা আলটিমেটলি ডক্টর ইউনূস এদেরকে প্রশ্রয় দিচ্ছে। এরা ডক্টর ইউনূসকে সারা দেশের পৃথিবীতে সম্মানিত করবেন, উনি যতই রিসেট বাটন টেপাটিপি করুক না কেন, কিন্তু কাজ হবে না। আপনি কি মনে করেন, মানে এই দায়টা সরকার নিলই বা কেন? মানে এটা তো আমি মনে করি যে এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে কোলায় না, আমি এটা বলতে পারবো না, আমি হিসাবে মিলাতে পারি না যে এটা করে। আমি তো প্রথমে তো বললাম কি লাভ হয়েছে, কার লাভ হয়েছে বলেন তো আপনি আমাকে? একটা জিনিস দেখেন, কার লাভ হয়েছে? যে লোকটা একটা দরজা দেখলাম ভাঙা দরজা নিয়ে যাচ্ছে, যে দরজাটা নিয়ে গেছে তারও কোনো লাভ হয় না, কারণ দরজাটা নিয়ে সে কোথায় রাখবে? ওটা সে কোনো কাজেও লাগাতে পারবে না। কার লাভটা হয়েছে এটা আপনি আমাকে বলেন? কারো লাভ হয়নি। সারা দুনিয়ার কাছে, আমাদের কাছে আমরা কীভাবে এখন হলো ভাই, এখানে বিনিয়োগ আসবে, বিদেশি বিনিয়োগ আপনার লাগবে না, টাকা লাগবে না আপনার, আসবে না তো। আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত হলাম। এই সরকার কোনো কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, এটা আরও একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো। কি লাভ হলো? কিছু লাভ হয় না। আরেকটা বিষয় আলোচনা হচ্ছে যে মানে এই ঘটনাটা আসলে আওয়ামী লীগকে নাকি একটা বড় সুবিধা দিবে। আমি সকাল থেকে অনেকের স্ট্যাটাস দেখছিলাম, আবার অনেকে বলছে যে এটা হচ্ছে আওয়ামী লীগেরই পাতা একটা ফাঁদ, যেই ফাঁদে সরকার পা দিয়ে ফেলেছে, বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা। এটাও হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এই ঘটনা তো আওয়ামী লীগকে কিছুটা মাইলেজ দিবেই, অবশ্যই দিবে। কারণ দেখেন আমাদের দেশের মানুষের না বাই নেচার একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার যে মার খায় তারা ওই মানে যে দুর্বলের পক্ষে চলে যায় আলটিমেটলি। এখন দেখেন আওয়ামী লীগের অপরাধের শেষ নেই ভাই, 15টা বছর ধরে তারা কি না করছে, কি না। মানুষকে গুম করে ফেলানো, এটাকে পৃথিবীতে কখনো আমাদের দেশে আর কোনো হয়েছে বলে আমি যাই না। গুম করে ফেলাই যাচ্ছে, পুরো ফ্যামিলিটা দিনের পর দিন কত অসহনীয় অবস্থা ছিল। এই সবই তো আওয়ামী লীগ করছে না। সেই অপরাধের কথা এখন কিন্তু লোকে ভুলে যাবে অনেক সময়। তারা বলবে তোমরাও তো কম করো নাই, একটা বাড়ি, নিরীহ বাড়ি, তুমি বাড়িটা ভাঙলা কেন? ভাঙবা তুমি 6 মাস আগেই ভাঙতে, এখন ভাঙলা কেন? এগুলি তো মানুষ শুধু আলোচনা করবে। আপনি ইয়াংরা করতেছে, ঠিক আছে, এই সবই ইয়াং এখানে দেখতেছেন, ম্যাক্সিমাম ইয়াং দেখছি। বয়স্ক লোকরা কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে। প্রত্যেকটি ইয়াংকে আমি বলবো নিজের বাড়িতে যে নিজের বাবা চাচা মামাকে জিজ্ঞাসা করে দেখো তারা এটাকে কীভাবে নিচ্ছে, এটা ভালোভাবে নেয় নাই। কারণ এখানে তো কোনো লাভ নেই তো ভাই। আপনি এমন এক শত্রু বাড়ি ভাঙলেন যে শত্রু একজিস্টই করে না, এখন আর দেশে একজিস্টই করে না। বরঞ্চ আমি মনে করি তার প্রতি একজন সিম্প্যাথি তৈরি হতে পারে। টোটাল কাজটাই দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার থাকার আর কোনো নৈতিক অধিকার নাই, এটা আমি মনে করি পার্সোনালি। তো সেই জায়গাটায় এই ঘটনা কিন্তু বরঞ্চ শেখ হাসিনাকে হেল্প করবে, বরং শেখ হাসিনা তার কান্নাকাটি বেড়ে যাবে, যে তার একটা
কি আছে না, স্বজন হারানোর বেদনা, এখন সে ওই ডায়লগ আবার মারবে, চোখের সামনে মারবে। তো এইগুলি কী করে কেন করে আমি বুঝি না। এবং সরকারের মাথার মধ্যে যে এত কম বুদ্ধি নিয়ে যে একটা সরকার কেমন করে চলতে পারে, এটাও আমার কাছে ক্লিয়ার না। এই একই ঘটনায় আমি আমরা একটা কথা বলি আপনি এখানে, এই যে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব, উনি একটা ডাস্টবিনের মধ্যে শেখ হাসিনার নামাঙ্কিত ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলালেন। আমি যদি বলি ওই ঘটনা বরং এই ঘটনাকে উৎসাহিত করছে, ওই ঘটনা এই ঘটনাকে উৎসাহিত করছে। উনি কি এটা পারেন? উনি যে সরকারের একজন কর্মচারী, উনি তো কর্মচারী ভাই, উনি তো সরকারের বেতনভুক্ত কর্মচারী, উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না, উনি কিন্তু ডিসিশন মেকার কেউ না। তো উনি কি এটা পারেন? উনি তো পারেন না। কী লাভ হয়েছে ওনার এটা করে? ওইটা ওনারই বা কী লাভ হয়েছে? ওনার নামে কি মানুষকে খুব জিন্দাবাদ দিচ্ছে নাকি? কী লাভ হয়েছে? বলছে ওনার এখন লেখাপড়া নিয়ে রুচি নিয়ে পারিবারিক ঐতিহ্য নিয়ে মানুষ সন্দেহ প্রকাশ করতেছে। তো কী লাভ হয়েছে ওনার? এটা কোনো লাভ হয় নাই। ওই ঘটনাটারই আমি মনে করি ধারাবাহিকতা এটা হতে পারে। উনি দেখাই দিয়েছে তোমরা এটা করতে পারো। একটা লোককে এইভাবে মানে অপমান করার চেষ্টা করতো, এই অপমানে কোনো লাভ হয় না। পৃথিবীতে অনেক জায়গায় স্বৈরাচারী বিচার হয়। হ্যাঁ, প্রথম দিন যখন সরকার না থাকে তখন একটা ঘটনা ঘটে, অনেক সময় হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয়ে যায়। কিন্তু যখন একটা সরকার স্টেবল গভর্নমেন্ট আসছে, কই সিরিয়ায় তো এখন এগুলো হচ্ছে না। সিরিয়া তো আসাদ পালাইছে, যা হবার প্রথম 2-1 দিন হচ্ছে, এরপর হচ্ছে এখন দেখেন। কারণ যারা নতুন ক্ষমতা আসছে তারা তো দেশটাকে সামনের দিকে নিতে চায়, আর এরা তো মনে করে দায়িত্ব নিচ্ছে দেশটাকে আর কত ভাঙা যায়, কত বিভক্ত করা যায়, এরা তো এই দায়িত্ব নিচ্ছে। তো এগুলি খুব আনফর্চুনেট। এখানে মানে আমি একদম আমরা শেষের দিকে চলে এসেছি। মানে আমার শেষের প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের অনেকগুলো উদ্যোগ মানে যেগুলো এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, যদিও এই ঘটনার সাথে সরাসরিভাবে তারা সম্পৃক্ত নয়, কিন্তু সবগুলো উদ্যোগকেই কিন্তু বিএনপির পক্ষ থেকে একটা বড় বাধা তারা দিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনায় বিএনপিকে এখন পর্যন্ত আমরা অনেকটা নীরব দেখছি। মানে এটার কারণটাও বা কী হতে পারে? এখন দেখেন অবস্থা হচ্ছে কি জানেন, সারা দেশে এক ধরনের ন্যারেটিভ ছড়াই দেওয়া উচিত যে এটা কিছু বলা যাবে না। এমনিতে বিএনপিকে নানা ধরনের কথা শুনতে হচ্ছে, কিন্তু যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধছে, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বৈশা নিয়ে ইন্ডিয়ার ধামা ধরা হচ্ছে, এগুলো কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কিছু লোক আছে বিদেশ থেকে এগুলি মানে ছড়ায়, কিন্তু এক ধরনের ন্যারেটিভ সাধারণ মানুষের মধ্যে তৈরি করে। এর দ্বারা বিএনপি প্রভাবিত করে আমি যাই না, কিন্তু হতেও পারে, আমি বলতে পারবো না। তবে আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার হওয়া উচিত, যে ঘটনা ঘটবে সেই ঘটনাকে তার দলের রাজনীতি দিয়ে বিশ্লেষণ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, সেই অনুযায়ী কথা বলা। কারণ পলিটিক্যাল পার্টি যারা বিএনপি করেন তারা তো বিএনপি দিকে তাকে আছে, তারা তো জানতে চাচ্ছে যে এই কাজটা ঠিক হয়েছে কিনা। কিন্তু সরকার তো দেরিতে হলে একটা দিয়েছে, সরকারের ভূমিকা এটা দেওয়ার মাধ্যমে সরকার তার অবস্থানটা ক্লিয়ার করেছে। বিএনপির অবস্থানটা ক্লিয়ার করা উচিত, কারণ আমরা মনে করি যে সে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এটা ক্লিয়ার করা উচিত যে তারা এই ঘটনাটাকে কীভাবে দেখছে। কিন্তু বিএনপি সেই দায়িত্ব এখন পর্যন্ত পালন করছে বলে আমি দেখছি না। বলা যেন হয়তো আজকে করবে।